ঘন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্যই সে আল্লাদি পিসির কোলে পিঠে মানুষ হয়। আল্লাদি পিসি ঘন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরবাড়ির ঘর করতে পারেনি সে। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো করে কথা বলে বলে তার নাম আল্লাদি হয়েছে। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতেই চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্তও চলে না। এদিকে ঝন্টার মাও সারাদিন সংসারের কাজে জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে সে কিছুটা স্বস্তি অনুভব করেছে। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসতো। কিরে ঝন্টা, আমার জন্য শোল মাছ এনেছিস বুঝি? ভাগ্যিস আমার ছনটা ছিল, তাই তো দুটো মাছ ভাত খেয়ে বেঁচে আছি। বর্ষায় যখন চারিদিকের নদী নালা ভরাট হয়ে আসে, এদিকে নিজেদের পুকুরের জলও বেড়ে একদম পাড় ছুঁই ছুঁই, ঝন্টা তখন গভীর রাতে গিয়ে নানান জাতের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য যদি শোল মাছ পায় তবে তার মুখে আর হাসি ধরে না। আল্লাদি পিসিকে সে এতটাই ভালোবাসে, আল্লাদি পিসি মরলে যে সে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবে সকলকে সগর্বে বলে বেড়ায়। এরপর 3 দিনের জ্বরে হঠাৎ আল্লাদি পিসি মারা গেলেন। আল্লাদি, কেন আমাদের ছেড়ে চলে গেলে তুমি? কেন চলে গেলে আল্লাদি? থামো গিন্নি, থামো, যার যাওয়ার সে যাবেই। দিব্যি শক্ত সামর্থ্য আল্লাদি পিসির দেহে রোগবালাই নেই। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির লোক কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি চুইয়ে দিয়েছে। কারো সঙ্গে কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে থাকলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধর্মর করে উঠে বসে। হ্যাঁ রে ঝন্টা, উঠে বসলি কেন বা? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিস ফিস করে মাকে সে বলে, মা, তুমি শুনতে পাচ্ছ না? আল্লাদি পিসি আমায় ডাকলো। এই কথা শোনা মাত্র ঝন্টার মা শিউরে ওঠে, ঝন্টার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। রাম রাম রাম, রাম 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 রাম, রাম 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 রাম। এরপর থেকে ঝন্টার মা ঝন্টার দিকে বেশ কড়া নজর রাখে। আর এদিকে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ের ওই শেওড়া গাছটায় গায়ের লোকেরা কাকে যেন গাছের ডালে বসে থাকতে দেখেছে। একদিন তো গায়ের পুরুত মশাই বৃন্দাবন গাঙ্গুলি নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। ভাগ্যিস বুদ্ধি করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করেছিলেন, নইলে সেদিন ঝন্টাদের পুকুরের খালে তার ঘাড় মোটকে রেখে দিত। এইভাবেই এই ব্যাপারটা নিয়ে গায়ে ফিসফাস আলোচনা শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করে, কেউ আবার হেসে উড়িয়ে দেয়। কিছুদিন পরই চলে এলো আষাঢ় মাস।
আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জলে পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বেশ রাত, এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে দূরের কি আশেপাশের কিছুও ভালো করে ঠাহর করা যাচ্ছে না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে উঠল। আবার ওদিকে কোথায় একটা যেন ভুতুম পাখি ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে। ওরে ঝন্টা, শিগগির আয় বাপ, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি আয়। আসার সময় তোর জালটা আনতে ভুলিস নি যেন বাপ। আচমকাই ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। কে যেন কানের কাছে এসে বলল, দরজাটা বন্ধ করে দে ঝন্টা, নইলে তো ওরা জেগে যাবে। ঝন্টাও বিনা প্রতিবাদে ঘরের দরজাটা বন্ধ করে হনহন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টাও এদিকে জাল ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। যে খালে তাকে নিয়ে এসেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেছে। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে ভেসে আসছে। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি থলে নিয়ে এগিয়ে চলল সে নিজেও জানে না। এ কি, এই যে শেওড়া গাছ! আমার শোল মাছ পোড়া খাওয়াবে ঝন্টা। ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন একটা বসে আছে। আল্লাদি পিসি না এটা? দেখতে তো ঠিক সেই রকমই। এতক্ষণে যেন ঝন্টার জ্ঞান ফিরে এলো। আল্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না তার। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আল্লাদি পিসির কান্না শুনতে পেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা বাপ, দৌড়ে পালাস নে, শোল মাছগুলো আমায় দিয়ে যা। এদিকে আল্লাদি পিসির গলা যত তার কানে ভেসে আসছে, ঝন্টা ততই জোরে ছুটে পালাচ্ছে। হঠাৎ তার হাতের থেকে মাছের থলেটা কে যেন ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ঝন্টার চিৎকারে বাড়ি থেকে যখন লোকজন এসে পৌঁছলো, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো। কিন্তু কি যে হয়েছিল তার সাথে সে কিছুই মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, ঝন্টাকে এখন সব সময় চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করেই নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। এই কথা শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে সে ছেলের মাথার কাছে জেগে থাকে। হায় ঈশ্বর, দয়া করো প্রভু, দয়া করো। আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণে যে পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে ঝন্টা যেন দিনের পর দিন কেমন পাগল চোখ নিয়ে সারাদিন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন সে বলে বসে, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে যেন একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আটকে উঠল সবাই।
এরপর থেকে দেখা গেল ঘন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঠাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঘন্টা বলে উঠল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে না খসাতেই দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল। ঘন্টা সেই জল খেতেই যাচ্ছিল, কিন্তু ওর মা হাত থেকে সবটুকুন জল মেঝেতে ফেলে দিয়ে বললে, না, ওই জল তুই খাবি নে, ও সব পেতনির জোগানো জল তুই খাবি নে ঘন্টা। সন্ধ্যের পর পাড়ার লোকেরা দল বেঁধে আসতো ঘন্টাকে দেখতে। কথায় কথায় একদিন গাঙ্গুলি গিন্নি বললেন, তোমাদের ঘরে কাশির জর্দা আছে নাকি গো ঘন্টার মা? আমার জর্দা ফুরিয়ে গেছে, আমার আবার কাশির জর্দা না হলে মুখে রোচে না। না গদি, আমরা তো কেউ পান খাইনি, তুমি কাশির জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গেই ঠন ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, কোত্থেকে এলো ঘন্টার মা? একেবারে নতুন কৌটো। গাঙ্গুলি গিন্নির আশেপাশে যারা ছিলেন তারা এই ব্যাপারটা জানতেন। ব্যাপারটা খুলে বলতেই গাঙ্গুলি গিন্নি জর্দার কৌটাটা হাতে তুলে নিতেই যাচ্ছিলেন, কিন্তু সেই আহ্লাদি পেতনির কথা শুনে রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। রাম 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 রাম। বেশ কিছুদিন ঘন্টাদের বাড়িতে লোকজনের ভিড় জমে থাকতো। কৌতূহলী হয়ে বসে থাকতো গায়ের লোকজন পেতনির সকল কাণ্ড কারখানা দেখতে। কিন্তু কত রাত্রি লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে। কাজেই আস্তে আস্তে ভিড় কমতে শুরু করলো। গমগমে বাড়ি আবার মানুষজন শূন্যি হয়ে থমথমে হয়ে এলো। একদিন মাঝরাতে হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাসঝাড়ের পেছনে যেখানে ঝিঝি পোকা ডেকে চলে সেখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসে, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকে। কেবলই তার মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকেই একটানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে ওরাও যেন খুব ভয় পেয়েছে। পাখপাখালিরাও কখন যে বাসায় ফিরে গিয়েছে কেউ খবর রাখেনি। এদিকে গেরস্ত বাড়ির গোয়ালগুলোতেও গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারাও কোনো অশুভ ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে আবার কালো প্যাঁচার ডাক কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোষ হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বয়ে চলেছে। মনে হচ্ছে কোনো প্রেতিনী বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঘন্টাদের বাড়িতে আজ সবাই কি যে কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুনও পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। অবিশ্রান্ত বর্ষা চলছে, তারই সঙ্গে তার রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঘন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণী নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন
এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা, এই ঝন্টা, ঝন্টা উঠে আয় বাপ, জলের ধারে যে কত মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে জেগে গেল। আবার সেই ফিসফিসানি ডাক তার কানে ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না সে। আবার সেই বাঁশবনের মধ্যে কার যেন আহ্বান। আয় ঝন্টা, আয়, তোর জালটা নিয়ে আমার পিছু পিছু আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে যে উপায় নেই। ঝন্টা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে এলো মেঘের গর্জন। আর বাদুড়ের ডানার ঝটপটানি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ওই ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে গেল। পথে এত অন্ধকার জমাট বেঁধে আছে যে তবু ওর পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছে না। ওই যে ঝন্টা, ওই যে ওইখানে দেখ কত মাছ। ওইখানে গিয়ে তোর জাল ফেল ঝন্টা, তুই দেখতে পাচ্ছিস নে? নিশির রাতের সেই অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুললে সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। আল্লাদি পোড়ামুখী কোথাকার, পেতনি হয়েও ঝন্টাটাকে ভুলতে পারেনি রে। তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে। ঝন্টা রে, ঝন্টা, তুই কই গেলি বাপ, তুই কই গেলি, তুই কই গেলি বাপ, কই গেলি? এই ঘটনার বহু বছর কেটে গেছে। এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে এখনো কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়ে ছুটোছুটি করছে।